আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সাকিব আল হাসান কেমন, ভালো না মন্দ, এটা আসলে এই বাইনারিতে আপনি জবাব দিতে পারবেন না। আপনি সাকিব আল হাসানের সবচেয়ে বড় ভক্ত হইতে পারেন, সাকিব আল হাসানের সবচেয়ে বড় শত্রুও হইতে পারেন, কিন্তু আপনি কখনোই সিদ্ধান্ত নিতে পারবেন না বা একবারে বলে দিতে পারবেন না যে সাকিব আল হাসান ভালো বা সাকিব আল হাসান মন্দ। কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি যে সাকিব আল হাসান বলে আসলে একক কেউ এই পৃথিবীতে নাই। অন্তত তিনটা সাকিব আল হাসানকে আমরা চিনি। ফলে তিনটা ভিন্ন ভিন্ন উত্তর দিতে হবে আমাদেরকে। যে ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা চিনি, ব্যবসায়ী বা ক্যারিয়ারিস্ট সাকিব আল হাসানকে আমরা চিনি, মানুষ সাকিব আল হাসানকে আমরা চিনি। এই তিনটা পার্সপেক্টিভে আলাদা আলাদা কথা না বললে আপনি কোনোভাবে সাকিব নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন না। তিনটা নিয়ে কথা বলার পরেও আপনাকে আসলে তিন রকম সিদ্ধান্তে পৌঁছাইতে হবে, একটা একক সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন না। তো আজকে আমি তার জন্মদিনে একটু আলাপ করি যে যে সাকিব আল হাসানের এই যে তিনটা রূপের কথা বললাম, এই তিনটা রূপকে আমি কেমন করে দেখছি। আমি উপরালার ইচ্ছায় তারই তিনটা রূপই বেশ কাছ থেকে দেখছি। সেই দেখাটা আমাকে কি সিদ্ধান্তে পৌঁছাইছে সেটা একটু সংক্ষেপে আলোচনা করি আজকে। দেখেন সাকিব আল হাসানের এই যে তিনটা রূপ, এই তিনটা রূপের একটা ট্রেলার কিন্তু গত দিন দশেকের মধ্যে আমরা দেখে ফেললাম। একটা হচ্ছে যে ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা দেখলাম যে বোলিং অ্যাকশন থেকে মুক্ত হইতে সঙ্গে সঙ্গে সাকিব ভক্তরা অ্যাটলিস্ট আনন্দ করলেন। আমরাও যারা নিউট্রালি সাকিবকে দেখতে চাই তারাও এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে অ্যাটলিস্ট ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবে এখন, বা দেশের ক্রিকেট খেললেও খেলতে পারে। মানে ক্রিকেটার সাকিব আল হাসানকে তো আমরা ফিরে পেলাম এটার ভিতর দিয়ে। আবার কিছুক্ষণ গড়াতে না গড়াতেই আমরা দেখলাম যে সে ডেলিসনকে একটা ইন্টারভিউ দিচ্ছে, যে ইন্টারভিউতে যে কথাগুলো বলছে সেটাতে একটু মনে হয় যে ক্যারিয়ারিস্ট, একটু বোধহয় নিজেকে নিয়ে ভাবা একটা সাকিব আল হাসান। এই পুরো ঘটনাটার রেশ মিলাতে না মিলাতেই সে হচ্ছে আবার সে বেট ওয়ান এক্স নামে একটা জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিয়ে হাজির হলো, যেটা অ্যাকচুয়ালি এত ওপেনলি জুয়ার বিজ্ঞাপনের মতো কাজও সাকিব প্রথম করলো। ফলে সাকিব আল হাসানের ব্যক্তি নিয়ে আমাদের যে কোশ্চেনটা সেটা আরেকবার প্রচন্ড ভাবে উঠে গেল। ফলে আসলে আমরা এই অল্প সময়ের মধ্যে তিনটা সাকিবকে দেখে ফেললাম, এইটাই আসলে সাকিব। এটাকে আমি বলি সাকিবের লাইফের ট্রেলার। তার পুরো লাইফটাকে আপনি এই ট্রেলারের ভিতরে দেখতে পাবেন। প্রথমে একটু ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বলি। এই জায়গাটায় আমার মনে হয় যে আমার খুব বেশি বলার দরকার নাই, কারণ এটা তো সারা পৃথিবী জানে যে ক্রিকেটার সাকিব আল হাসান কি। তবে আমার একটা পার্সোনাল বিশ্লেষণ আছে তাকে নিয়ে, সেই জিনিসটা একটু বলি। সবসময় তো বলি এই পৃথিবীর ইতিহাসে তার মতো একাধারে সেরা ব্যাটসম্যান সেরা বোলার হওয়া অলরাউন্ডার আর আসেন। সেটা আমি গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিসের নাম মাথায় রেখেই বলতেছি। আপনি সর্বকালের সেরা যে অলরাউন্ডারদের দেখতে পাবেন, কপিল দেব, ইমরান খান, রিচার্ড হ্যাডলি, তারা সবাই মূলত কোনো একটা পাশে খুব শক্তিশালী। মূলত যে তিনজনের কথা বললাম, কপিল দেব, ইমরান খান, রিচার্ড হ্যাডলি, তিনজনই মূলত বোলার। ব্যাট হাতে বড় বড় সার্ভিস দিচ্ছেন। আবার জ্যাক কালিস বা সোভার্সের কথা যদি বলেন, সর্বকালের আর দুই সেরা অলরাউন্ডার, তারা মূলত ব্যাটসম্যান। সোভার্সকে আসলে দুই ভাবে ওয়েস্ট ইন্ডিজের ওইভাবে ইউজ করতে হয় নাই। এটা সোভার্সের দোষ না, কারণ ওই টিমটা এত শক্তিশালী ছিল যে ওখানে ব্যাটসম্যান সোভার্স খুব গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু বোলার সোভার্স যদি দু একটা ম্যাচে সার্ভিস নাও দিতেন তা ওয়েস্ট ইন্ডিজের কিছু যায় আসতো না। তারপরেও বোলার হিসেবে তার অসামান্য সব পারফরমেন্স আছে। ফলে সোবার্সকেও আমরা বলতে পারতেছি না যে তিনি সেরা ব্যাটসম্যান এবং সেরা বোলারের দায়িত্ব পালন করছেন। জ্যাক কালিসের কথা অনেকে এখানে আর্গু করেন, আমি এর আগে যতবার বিভিন্ন কন্টেন্টে বলছি নিচে দেখছি সবাই কমেন্ট করতেছেন জ্যাক কালিসের কথা বললেন না, জ্যাক কালিসের কথা বললেন না। এটা হচ্ছে আমাদের স্মৃতিভ্রষ্টতা। আমরা জ্যাক ক্যালিস মানেই ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, মানে তখনকার মিনি বিশ্বকাপ জেতা অলরাউন্ডার, ওই ক্যালিসের কথা মনে করি। কিন্তু রিয়েলিটি হচ্ছে ওই ক্যালিসকে আমরা তার ক্যারিয়ারের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আর পাই নাই। ক্যালিস অনেক উইকেট পাইছেন, কিন্তু আপনি জাস্ট একটু চোখ বোঝেন, চোখ বুঝে ভেবে দেখেন যে লাস্ট ক্যারিয়ারের 10-12 বছর ক্যালিস কতটা বোলার ছিলেন। ইভেন ক্যালিস নিয়মিত বল করতেছেন না বা বল করে আগের মতো সার্ভিস দিতে পারতেছেন না বলে বিভিন্ন সময় সাউথ আফ্রিকা বিপাকেও পড়ছে। এটা নিয়ে ওই সময় কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে, আপনারা যদি মনে করতে পারেন যে বোলার ক্যালিস একদমই হারায় গেল, বোলার ক্যালিস আর সেই সার্ভিসটা দিতে পারে না। ফলে সে ক্যারিয়ার জুড়ে সেরা বোলার সেরা ব্যাটসম্যান ছিল না, সেটা শুধু ছিল ক্যারিয়ারের প্রথমাংশে। কিন্তু সাকিব তার ক্যারিয়ারের 15-16 বছর ধরেই সেরা ব্যাটসম্যান ছিল, সেরা বোলার ছিল। এই জায়গাটা সাকিব সর্বকালের সেরা, অবশ্যই সর্বকালের সেরা। তবে আমি তাকে সেরা বলি অন্য একটা জায়গায়।
সেটা হচ্ছে আমি মনে করি এই পৃথিবীতে যত ক্রিকেটার আসছে তার ভিতর আপনি যদি স্মার্টেস্ট ক্রিকেটারের একটা র্যাঙ্কিং করেন, যে শুধু মাথা দিয়ে একটা লোক নিজের সব সীমাবদ্ধতাকে অন্য লেভেলে নিয়ে গেছে, সেইটা আমি বলবো সাকিব আল হাসান। এই জায়গাটায় সাকিব আল হাসানের কোনো কম্পিটিটরই নাই। এইটা বুঝতে গেলে আপনার টেকনিক্যালি সাকিবের ব্যাটিং এবং বোলিংটাকে একটু দেখতে হবে। আপনি একটু ভাবেন তো, জাস্ট একটু ভাবেন। আপনি খুব বড় সাকিব ভক্তও যদি হন, একটু বসে ভাবেন তো সাকিবের ব্যাটিংটা কি চলনসই? ওই যে টেকনিক, ওই যে ব্যাটিং স্টাইল, ওই দিকে আদৌ রান পাওয়া সম্ভব আপনার মনে হয়? সাকিবের ব্যাটিং দেখলে তো আমি এর মাঝে কোথায় বলতেছিলাম, সাকিব যখন ডাবল সেঞ্চুরি করে ফেলে তখন না আমার মনে হয় উইকেট সেট হয় নাই। মানে ও এত বাজেভাবে ব্যাট চালায় এবং এত নার্ভাস স্টাইল, এত অনিশ্চিত ভঙ্গিতে ক্রস ব্যাট চালায়, কাট করে, ড্রাইভ করে, মনে হয় এই আউট হয়ে যাবে। সেই উইকেটে মনে হয় তারা সবসময় দেখলে সে বোধহয় রান পাবে না। কিন্তু ওই ব্যাটিংটাকে সে কোথায় নিয়ে গেছে, জাস্ট ইমাজিন। সে ওই ব্যাটিংটাকে নিয়ে গেছে হচ্ছে যে 2019-এর ওই পারফরমেন্সে, যে কিনা ওই বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্স করে আসছে শুধু ব্যাটসম্যান হিসেবে। বল হাতে কি কি করছে সেটাও তো আপনারা জানেন। তো এই যে ব্যাটিং টেকনিক দুর্বল এবং স্টাইল খুব পুয়ার, সেই স্টাইলটা কনফিডেন্ট না, তারপরে তার ফুটওয়ার্ক খুব ভালো না, সব মিলে আপনি যদি টেকনিক্যালি কাটাছেড়া করেন আপনার মনে হবে যে সাকিব একেবারে লোয়ার গ্রেড ব্যাটসম্যান। কিন্তু যখন আপনি রেজাল্টটা, আউটপুটটা দেখবেন, ওই সাকিব আপনাকে আউটপুট দিচ্ছে বেস্ট আউটপুট। সে বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান হয়েছে, এবং সেটাও সে রামশ্যাম যদুমধুর বিপক্ষে খেলে হয় নাই, দুনিয়ার সেরা বোলারদের পিটায় এটা হয়েছে। মানে টেকনিক্যালি পুয়ার হওয়া সত্ত্বেও সে অসাধারণ ব্যাটসম্যান, অসাধারণ রেজাল্ট এনে দিতে পারে। হ্যাঁ, বোলিং এর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সাকিব বেটার বোলার, তুলনামূলক বেটার গিফটেড বোলার। তারপরেও আমি যদি আপনাকে আবার বলি যে টেকনিক্যালি একটু কাটাছড়া করেন তো, আপনি খুব বড় কোনো বোলারকে ধরা দরকার নেই, আপনি রবীন্দ্র জাদেজার সঙ্গে তুলনা করেন তো, সাকিবের বোলিং এ কি আছে? খুব মারাত্মক কিছু কি আপনি দেখতে পান? খুব মারাত্মক টার্ন বা খুব মারাত্মক ফ্লাইট, খুব মারাত্মক কোনো ভেরিয়েশন, কোনো রহস্যময় কিছু, তেমন কিচ্ছু নাই, তেমন কিচ্ছু নাই। সাকিবের বোলিং এ স্ট্যান্ডার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একটা ছোট্ট টার্ন, সেটাকে ভালো ইউজ করতে পারা, খুব ভালো জায়গায় বল ফেলতে পারা, খুব ভালো কিছু আর্মার করতে পারা, স্পিড করতে পারা। এছাড়া তার বোলিং এ তেমন কিছু নাই। তাহলে সে বোলার হিসাবে কি করে এরকম বেস্ট হয়ে গেল? সে সর্বকালের সেরা বাহাতি স্পিনার। আপনি বাহাতি স্পিনার বললে যদি ভাবেন যে বাহাতি স্পিনার তেমন কেউ জন্মায় নাই পৃথিবীতে, আমাদের চোখের সামনে ড্যানিয়েল বেটরি, রঙ্গনা হেরাতরা বোলিং করছে, তাদের টপকায় সাকিব কিন্তু উইকেটের দিক থেকে সর্বকালের সেরা বাহাতি বোলার হয়েছে। এর আগে তো বিশেন সিং বেদিরাও বল করে গেছেন। ফলে এই যে সাকসেস, এই সাকসেসটা শুধু তার বোলিং এর ওই অস্ত্র দিয়ে আসে নাই। বাকি যাদের নাম বললাম তাদের বোলিং এ কিন্তু অনেক অস্ত্র, অনেক কিছু আছে, কিন্তু তারা তো এত সাকসেস পায় নাই, এত রকম রেকর্ড করতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে সাকিব জানে, রিড করতে পারে। ব্যাটসম্যান সাকিব বলেন, বোলার সাকিব বলেন, খুবই স্মার্টলি রিড করতে পারে যে হোয়াট টু ডু। আমার হাতে একটা ব্যাট আছে, এই ব্যাটটা দিয়ে কি করতে হবে, এটা আমার টেকনিকের দরকার নাই, আমার বিউটির দরকার নাই, আমার এই ব্যাটটা দিয়ে কি করতে হবে এটা আমি জানি। এই যে জানাটা, এটার এক্সিকিউশন সে তার মতো করে করে। এখানে তার কোনো গ্রামারের দরকার নেই, তার কারো হেল্প দরকার নাই, তার কারোর বোঝার দরকার নাই। আবার বল হাতেও এই বোলারের ঠিক কোন লেন্থে বল করলে এই বোলার শেষ হয়ে যাবে, এই বোলার রান বের করতে পারবে না। দেখেন ওই যে তার কাউন্টিতে গিয়ে একদিনে টানা 30 ওভার বল করতে হলো, ওই সময়ই তো তার বোলিং অ্যাকশনের ঝামেলাটাও হলো। সে কিন্তু একটা উপায় ঠিকই খুঁজে বের করছে। ওই সময় সে বাজে বোলিং এর ভিতর দিয়ে যাচ্ছিল, অনেকদিন বোলিং এ কিছু করতে পারতেছিল না। সে জানে কাউন্টির এই ম্যাচটা আমাকে ভালো করতে হবে, যে কোনো মূল্যে ভালো করতে হবে। ভালো করলে তবে আমি টিকে থাকবো, কারণ তখন সিনারিওটা এইরকম যে সাকিব আদৌ প্রাসঙ্গিক থাকবে কিনা এইসব পলিটিক্যাল টার্মোয়েল মিলায়, এটা ডিপেন্ড করতেছে ওই ম্যাচে ভালো কিছু করে দেখানোর উপরে। ভালো কিছু করে দেখালো, সেটা করতে গিয়ে সে খুব বিপাকেও পড়ছে। কিন্তু ওই যে এটা হচ্ছে আল্ট্রা স্মার্টনেস। সাকিবের ব্যাপারে জেমিসন যখন বলল যে এই ম্যাচে আমরা একটা স্পিনার কম নিয়ে খেলতেছি কেন, না কম নিয়ে খেলতেছি না, সাকিব তো বোলার। সেই ম্যাচে সাকিব প্রথমবারের মতো ক্যারিয়ারে 7 উইকেট মেরে দিল, এবং ওটাই সম্ভবত এখনো সাকিবের সেরা বলে। এর আগে কখনো 3 উইকেটেরও বেশি নেয় নাই এক ইনিংসে সাকিব। এটা কেমন করে হয়? বা এই যে বলে কয়ে, আমি নিজে সাকিবের জিজ্ঞেস করতেছিলাম যে সাকিব, অস্ট্রেলিয়া আসছে, আপনি কি জানেন একটা রেকর্ড আছে? হেসে দিয়ে বলতেছে, হ্যাঁ শুভ্রদার লেখা পড়ছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো একটা ইনিংসে 5 উইকেট মারলে এটা সব টেস্ট প্লেইং কান্ট্রির এগেনস্টে একটা করে কমপক্ষে 5 উইকেট হবে। তো হেসে দিয়ে পরে বলতেছে যে আচ্ছা 2 টেস্টে 2টা মারলে কেমন হয়, ওটা কি কোনো রেকর্ড হয়?
আমি বললাম, আপাতত না, পরে যদি আপনি সবার বিপক্ষে দুটো করে নিতে পারেন একটা রেকর্ড হবে যে কমপক্ষে 2 বার করে নিয়েছেন। তো বললো তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে করে রাখি। সে এই যে কথাটা ফাজলামো করে বললো, দেখেন বেশিরভাগ ক্রিকেটার এসব ফাজলামো করে সাংবাদিকের সঙ্গে, যে তাহলে 2 বার করে রাখি। কিন্তু সাকিব এটা যে বলছে, আমি সবসময় সাকিবের এই ফাজলামোটারে বিশ্বাস হিসাবে নেই, যে সাকিব বলছে মানে করবে। এরকম আমি বহুবার দেখছি যে প্রেস কনফারেন্সের আগে পরে আমাদের কিছু বললে ও সেটা করছে। এই যে বলে কয়ে করা, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত 2 বারই নিল 5 উইকেট ওই সিরিজে। এই জিনিসটা হচ্ছে স্মার্টনেস, জানে আমাকে করতে হবে। আপনি সাকিব দেখবেন যে কোনো বিতর্ক, যে কোনো ঝামেলা হইলে এটা এড়ানোর জন্য কি করে, এটাকে থামানোর জন্য কি করে, ওই যে একটা গল্প এর আগে একটা কন্টেন্টে বলছি, যে দর্শক পিঠা আসছে মাঠে নেমে 4 উইকেট তুলে নিয়েছে। এটা হচ্ছে সাকিব। এটা তো রূপ কথা না, কেউ এমনি এমনি করে দেয় না। এটা হচ্ছে তার ব্যাক অফ দ্য মাইন্ড থাকে, আজকে আমাকে যে কোনো মূল্যে উইকেট নিতে হবে, আজকে আমাকে যে কোনো মূল্যে রান করতে হবে। ওই যে কোনো মূল্যে তো জানে সবাই। এই যে আমাদের ব্যাটসম্যানরা মাঠে নামে, জানে যে এই ইনিংস রান করতে না পারলে বাদ পড়বে, তারা কি সবসময় পারে না। সেই জায়গাটা হচ্ছে সাকিব ওয়ান অ্যান্ড অনলি স্মার্টেস্ট ক্রিকেটার এভার, যে জানে যে আমাকে করতে হবে, কিভাবে করতে হবে এটা কোনো ব্যাপার না, কিভাবে করতে হবে এটা কোনো ব্যাপার না। দেখেন সাকিব যখন চোখে দেখতে পাচ্ছে না ঠিক মতো, বল উল্টা পাল্টা দেখতেছে, বলের পজিশন উল্টা পাল্টা দেখতেছে, বলের সাইজ উল্টা পাল্টা দেখতেছে, তার হেড পজিশন বারবার নড়ে যাচ্ছে ম্যাচের ভিতরে, সে কি সব বিচিত্র উপায় নিয়ে আবির্ভূত হলো, গলায় একটা প্লাস্টিকের ব্যান্ড পরলো, নেক ব্যান্ড। এই জিনিসটা ক্রিকেটের সবার সঙ্গে আলাপ করছে আমি, একদম টপ লেভেল কোচদের সঙ্গে আলাপ করছে, কেউ কোনোদিন ইউজ করে নাই। সাকিব নিজে ভেবে বের করছে, ওকে আমার হেড পজিশন নড়ে যাচ্ছে, তাইলে আমাকে যেটা করতে হবে গলায় একটা নেক ব্যান্ড পরে প্র্যাকটিস করতে হবে। নেক ব্যান্ড পরলে কি হয়, সে নিশ্চয়ই কারো কাছে শুনছে যে নেক ব্যান্ড পরে যাদের স্পন্ডিলাইটিস আছে তারা যাতে ঘাড় না নড়ে। ওকে, তাহলে আমিও পরবো, আমার ঘাড় নড়বে না। এরপরে সে কি করলো, মাঠে ব্যাটিং এর সময় তো নেক ব্যান্ড ইউজ করার সুযোগ নেই, এখন সে হেলমেটের বেল্টের স্টার কামড়ায় ধরে ব্যাটিং করা শুরু করলো। কারণ কি, এখন যদি হেড পজিশন নড়তে হয় তাহলে তো হেলমেট সহ নড়ে যেতে হবে, তাহলে তো আর তুমি নড়তে পারতেছো না মাথা। এখন আমার হেড পজিশন ঠিক থাকবে। দেখেন এটাতে কত সাকসেস পাইছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এবি ডিভিলিয়ার্স এর মতো ব্যাটসম্যান এইটা দেখে মিডিয়াতে বলে যে ইস, আমার মাথায় যদি সাকিবের মতো ওই বুদ্ধিটা থাকতো। এবি ডিভিলিয়ার্স জীবনের শেষ দিকে খুব সাফার করছে হেড পজিশন মুভমেন্ট নিয়ে। ফলে সে বলতেছে যে এই বুদ্ধি দুটো যদি আমি করতে পারতাম, যে প্র্যাকটিসে নেক ব্যান্ড ইউজ করা আর ম্যাচের সময় হেলমেটের স্টাম্প কামড়ায় ধরা, তাহলে আমি অবশ্যই আরো কিছুদিন সার্ভিস দিতে পারতাম। আরে সে এবি ডিভিলিয়ার্স পর্যন্ত কাঁপায় দিচ্ছে দুইটা টেকনিক আবিষ্কার করে। এই হচ্ছে স্মার্টেস্ট ব্যাটসম্যান, স্মার্টেস্ট ক্রিকেটার। ওকে, ক্রিকেটার সাকিব নিয়ে বেশি বলে ফেলছি, যা বলবো ভাবছিলাম তার চেয়ে বেশি বলে ফেলছি। এবার আমি সেকেন্ড স্তরে বলি হচ্ছে ক্যারিয়ারিস্ট সাকিব। মানে আপনারা রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, সব মিলে আমি ক্যারিয়ারিস্ট বলি। সে রাজনীতিটাকে ক্যারিয়ার হিসাবেই দেখছিল। রাজনৈতিক উচ্চাভিলাষ তার ছিল বলে আমার এখনো মনে হয় না। মানে তার যে আওয়ামী প্রীতি বা বিএনপি প্রীতি এগুলা ছিল, বা বিএনপি বিদ্বেষ এগুলা ছিল, আমার কখনো মনে হয় নাই, এবং আমি বিশ্বাস করি এগুলা তার নাইও। অ্যাকচুয়ালি সে রাজনীতিটারও দেখছে ক্যারিয়ার হিসাবে। এবং সেই জায়গাটা আমি না খুব বিস্মিত হয়ে যাই, আমি খুব বিস্মিত হয়ে যাই, যে লোকটা এত স্মার্ট সব মুভ দেয় তার ক্রিকেট জীবনের ক্ষেত্রে, সেই লোকটা ক্যারিয়ারে এসে কি করে এত আনস্মার্ট সব সিদ্ধান্ত নেয়। তার ক্যারিয়ার জুড়ে আপনি যত ক্যারিয়ারিস্ট মুভ দেখবেন, মানে বিজনেসম্যান হিসাবে বা রাজনীতিবিদ হিসাবে, সব চরম আনস্মার্ট, চরম খ্যাত, একদম বাংলায় বলি চরম খ্যাত। মানে এইরকম আনস্মার্টনেস আমি বাংলাদেশের সবচেয়ে লো আইকিউ ওয়ালা ক্রিকেটারের কাছ থেকেও আশা করি না। কারণ একটা সিম্পল কথা বলি, সে শেয়ার বাজার বিজনেসে গেল, এখন তার পরিচিতি কোন লেভেলে বাংলাদেশে। কারণ ওই সময় আমি সবার নাম না বলি, এগুলো আসলে শত্রু ভাই, ওই সময় বাংলাদেশের শেয়ার বাজার সিন্ডিকেটের যে সবচেয়ে পাওয়ারফুল মানুষ, সেও তো তার কাছে অ্যাক্সেসেবল। সে অনায়াসে তার বাসায় চলে যেতে পারে, গিয়ে বলতে পারে যে আমি শেয়ার বাজারে কারিগরি করতে চাই, করে এখান থেকে হাজার হাজার কোটি টাকা কামাইতে চাই। উনি নিশ্চয়ই তাকে পার্টনার হিসেবে নিতেন, বা লিস্ট একটা ভালো লোকের সঙ্গে ট্যাগ করে দিতেন। ভালো মানে ওই অর্থে ভালো না, খারাপ লোকের সঙ্গে ট্যাগ করে দিতেন যে দক্ষ খারাপ। কিন্তু সে কি করলো, গিয়ে শেয়ার বাজার মার্কেটে মানে মতিঝিল পাড়ায় টাউট হিসেবে কতগুলো লোকের পরিচিতি আছে, যে এরা হচ্ছে শেয়ার বাজারের টাউট। এরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে শেয়ার কেনে কিনে, কতগুলো লোকের কাছ থেকে ছোট ছোট ইনভেস্টমেন্ট নেয়, নিয়ে শেয়ার বাজারে ছোটখাটো কারিগরি করে। এরা কিন্তু মূল শেয়ার বাজারে হাত দিতে পারে না, মূল শেয়ার বাজারের কারিগরি অনেক বড় ব্যাপার। এগুলো আপনার ওই যে লাকি ভাস্কর টাস্কর দেখে যতদূর বুঝতে পারেন, আমিও ওইটুকুই বুঝি আর কি, ওই লাকি ভাস্কর টাস্কর দেখে যতটুকু বোঝা যায়, ওইটা তো বড়দের গেম। কিন্তু সে কি করলো, একটা টাউটের সঙ্গে গেল। এই টাউটের সঙ্গে যাওয়ার ফলে তার উপর তার দলের লোকজনও খেপে গেল,
যে এটা কি, মানে নাম নাই, চেনা নাই, জানা নাই, একটা টাউটের সঙ্গে বিজনেসে চলে গেছে, সাফার করছে। একটা কাকড়ার্গের করছে এলাকায়, ফান করছে, অ্যাগ্রো ফান করছে, খুবই ভালো কথা, এটা সব দিক থেকে খুব ভালো কথা। সাকিবের মতো একজন তারকা অ্যাগ্রো বিজনেসে যদি আসে, এটা আমাদের জন্য ভালো। সেখানে তার কিছু যোগ্য লোক রাখা দরকার ছিল, যেসব লোকের হাতে দায়িত্ব দিছে। দেখেন, যারা একটু ভেতরের ব্যাপার স্যাপার জানেন, ও খুলনা ডিভিশনের ক্রিকেটের লোকজন চেনেন, তারা নামগুলো শুনলেই চমকে উঠবেন যে এদের হাতে কি করে সাকিব দায়িত্ব দেয়। এরা নিজেরাই তো রেসপন্সিবিলিটি নাই এদের ভেতরে, মানে কোনোভাবেই তাদের ট্রাস্ট করা যায় না। তাদের হাতে টাকা দিয়ে আশা করা যায় না যে এই টাকাটা সঠিকভাবে শ্রমিকের হাতে পৌঁছাবে। সে এদের উপরে ভরসা করছে। একই কাজ পলিটিক্সে। তুমি বাবা পলিটিক্সে আসবা, তাহলে নতুন একটা কিছু করো। তুমি দেখতেছো যে নানা রকম মুভমেন্ট চলতেছে, নানা কিছু হচ্ছে, একটু ভিন্নভাবে কিছু ভাব। স্বতন্ত্র ইলেকশন করো। সচিন টেন্ডুলকারের উদাহরণ দেই। সচিন টেন্ডুলকারের জীবনে কি কোনো অ্যাম্বিশন ছিল না? তার বিজেপি ধরছে, কংগ্রেস ধরছে, সবাই ধরছে আমার হয়ে রাজনীতি করে। সে কিন্তু গৌতম গম্ভীর বা সাকিবের মতো লাভ দিয়ে রাজনীতিতে যায় নাই। সে কি করছে? সে বলছে যে আমি সংসদে যাইতে পারি, কিন্তু সেটা কোনো দলের হয়ে যাব না। পরে তাকে প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাম্মানিক সংসদ ঘোষণা করছে। সে যদি ওই সময় আওয়ামী লীগের সঙ্গে তার যে হৃদ্যতা, সে যদি আওয়ামী লীগকে গিয়ে বলতো যে দেখেন আমি ক্ষমতার সঙ্গে থাকতে চাই, কিন্তু সরাসরি কোনো দলের হয়ে রাজনীতি করব না, ওরকম আশীর্বাদ পুষ্ট স্বতন্ত্র সাংসদ হিসাবে সে অনায়াসে সংসদে চলে যেতে পারত। যদি রাজনীতি করতেই হয়, আর আমার কথা হচ্ছে তোমার করতে হবে কেন? তুমি ভাই অন্য সব কিছু করে যত কিছু করতেছ, তুমি শুধু লিয়াজো মেনটেন করো। তার নিকটতম সব আত্মীয় বিএনপির নেতা, বড় বড় নেতা, এবং তার যারা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যারা মূল অভিভাবক, তারা হচ্ছে বিএনপির পোড় খাওয়া লোকজন। সে কি করলো? সরাসরি গিয়ে আওয়ামী লীগে যোগ দিল। আজকে সে বিএনপির লোকজন তার টাইনে উঠাইতে পারতেছে না, এত আনস্মার্ট কাজ করে ফেলল। তারপরে যখন দেশে এইসব হত্যাযোগ্য টজ্ঞ হচ্ছে, তখন সে ওখানে বসে বিনোদনের ব্যাপার স্যাপার করে বেড়াচ্ছে, তার বউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এর চেয়ে আনস্মার্ট ব্যাপার স্যাপার আমি দেখি নাই। কোনো ক্রিকেটার কাছ থেকে এত আনস্মার্টনেস আশা করা যায় না। কিন্তু সেই লোকটা আবার কে? সেই লোকটা হচ্ছে সবচেয়ে স্মার্ট ক্রিকেটার, সবচেয়ে স্মার্ট ক্রিকেটার। এই যে কন্ট্রাডিকশন, এটাই সাকিব। এই যে দান্দিকতা, এইটাই সাকিব। যে একটাকে দেখে মনে হবে আপনার পৃথিবীর সবচেয়ে আনস্মার্ট, একটাকে দেখে মনে হবে পৃথিবীর সবচেয়ে স্মার্ট। তাহলে মানুষ সাকিব এই জায়গায় আবার চরম একটা কনফিউশন আছে। দেখেন, আমি মানুষ সাকিবকে যেভাবে দেখছি, সেটার সঙ্গে কোনোভাবে তার এই যে পর্দায় যে এথিক্স দেখি, এই যে বিজ্ঞাপন নিয়ে এসে যেসব করে, এগুলো মেলে না, কোনোভাবে এগুলো মেলে না। আমি মানুষ সাকিবকে দেখছি কমিটমেন্টের একটা চূড়ান্ত জায়গায়। সে আমার মতো সাংবাদিক, মানে আমি তো তার কাছে পৌঁছানো সাংবাদিকদের র্যাঙ্কিং করলে হয়তো প্রথম পাঁচেও থাকবো না। তার কাছে বাংলাদেশের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক, সেই লিস্টে আমি নাই। তারপরেও আমাকে ছোট্ট একটা কমিটমেন্ট যখন দেয়, যে কবে দিচ্ছে, সেইটা পূরণ করার জন্য সে নিজের সর্বোচ্চটা করছে। আক্ষরিক অর্থে বলে সর্বোচ্চটা করছে। যে কাউকে একটা কথা দিলে সেটা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, যে কোনো ভাবে হোক মানবিকতাকে টিকায় রাখা, এবং খুব ধর্মপ্রাণ মানুষ, খুব কৌতূহলী একটা ছেলে, শিশু সুলভ কৌতূহল আছে তার ভিতরে। এই যে ফ্যানটা কেন ঘোরে, এই তারের ভিতর থেকে বিদ্যুৎ কেন যায়, সায়েন্সের এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে বা আর্ট নিয়ে একটা সুন্দর ডিজাইন দেখলে সে অবাক বিস্ময়ে মুগ্ধ হয়ে যায়। ওর সঙ্গে কথা বলতেছিলাম ওর বাসায় বসে, বড় ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন সোফার ডিজাইন দেখে বলতেছিল যে দেখেন, যে লোকটা এই সোফাটা বানাইছে, সোফার উপর কাভারটা লাগাইছে, সে কিভাবে ডিজাইন গুলো মিলাইছে, যে এই পাশের ডিজাইন এসে যেমন এমন ভাবে মেশে ও পাশের ডিজাইনের সঙ্গে মিলে যায়। এটা তো একটু এদিক ওদিক হলে দেখতে আর এত সুন্দর লাগতো না। এই যে ব্যাপারটা বলতেছে যে প্রত্যেকটা লোকের যে স্কিল, একজন জুতো সেলাই করে, আমি অবাক হয়ে তাকায় থাকি যে এই লোকটা কি স্কিল, যদি একটু এদিক ওদিক হয়। মানে এই যে শিশু সুলভ একজন মানুষ, নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ, এথিক্যালি অনেক উঁচু লেভেলের মানুষ, কমিটমেন্টকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, সেই লোকটাই আবার চরম নীতি বিরুদ্ধ কাজ করে বিজ্ঞাপনের ক্ষেত্রে, চরম নীতি বিরুদ্ধ কাজ করে রাজনীতি ব্যবসার ক্ষেত্রে। আমি বুঝে উঠতে পারি না যে কোন সাকিবকে মনে রাখবো, কোন সাকিবকে সত্যি বলে মেনে নেব। যতদিন সে একটা জুয়ারি প্রতিষ্ঠানের পরিচালিত ওয়েবসাইটের বিজ্ঞাপন দিচ্ছে, ততদিন একটা বলার জায়গা ছিল যে ভাই ও জুয়ারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয় নাই, ও তো জানে না যে ওই প্রতিষ্ঠানটা জুয়ারি প্রতিষ্ঠান চালায়, সেই জন্য মনে হয় চুক্তি করছিল। অথচ দেখেন এখন সে 1x বেটের হয়েই সরাসরি বিজ্ঞাপনে নেমে গেল। এখন আপনি আর্গু করতে পারেন যে ভাই পৃথিবীর সব ক্রিকেটার তো করতেছে,
কিন্তু সাকিব তো বাংলাদেশি ক্রিকেটার না। বাংলাদেশের আইন কানুন, বাংলাদেশের নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, এই ব্যাপারগুলো সাকিবের থাকা উচিত ছিল না? আমি তো জানি যে সাকিব খুব ধর্মপ্রাণ মানুষ। সাকিব তো ধর্মের ব্যাপারে কোনো আপোষ করে না, কোনো আপোষ করে না। সেই লোকটা কি করে এটা করলো? তাহলে তো বুঝে উঠতে পারে না। তাহলে কি তারা প্রপার গাইড করার লোকটা নাই? ওই যে কথাটা বললো ইন্টারভিউতে সানকে, যে একটু সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করতে চাইছিলাম, তা কাজ করতে দেয় নাই। এটা শুনে তো আমি শকড হয়ে গেছি। আমার মাঝে মাঝে মনে হয় যে যে সার্বক্ষণিক ওর পাশে কোনো একটা সালাউদ্দিন ভাই না থাকা, এটা কি ওরে মাঝে মাঝে বিপথে ঠেলে দেয়, আনস্মার্ট মুভ করায়। আমি মানে কোনোভাবে না সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না যে যে সাকিবকে দেখি চোখের সামনে, ওই সাকিব আবার এটা করে কিভাবে। কোনোভাবে ইকুয়েশনে মিলানো যায় না, কোনোভাবে ইকুয়েশনে মিলানো যায় না। যাই হোক, শেষ পর্যন্ত এই কনফিউজড অবস্থায় আজকের আলোচনাটা শেষ করি যে সাকিবকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। একদিকে সে যেরকম সর্বকালের সবচেয়ে স্মার্ট ক্রিকেটার, সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, আর একদিকে জীবন চালানোর ক্ষেত্রে বড়ই আনস্মার্ট, বড়ই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে গেলেন সাকিব। আজকে আবারও শুভ জন্মদিন জানাই। শুভ জন্মদিন, এমন দিন বারবার ফিরে আসুক, কিন্তু এই চেহারা ফিরে না আসুক। সবসময় দেখতে চাই হাস্যোজ্জ্বল সাকিব, যে সাকিব দেশের মাটিতে খেলতে পারতেছে, দেশের মাঠে হইচই করে বেড়াতে পারতেছে, নতুন কিছু রোজ রোজ রেকর্ড করতে পারতেছে। সেই সাকিবকে দেখতে চাই। এরকম প্রবাসে বসে জন্মদিন কাটানো আপনার ভাল লাগতে পারে, আমাদের ভাল লাগে না। একজন সাকিব ভক্ত হিসেবে বলতেছি, কোনো সাংবাদিকতা কথার কথা ভুলে যান। স্রেফ সাকিব ভক্ত হিসেবে বলতেছি, এমন জন্মদিন আর দেখতে চাই না। পরের বার জন্মদিনের আগে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। আপনার যেটুকু ভুল আপনি ঠিক করে ফেলবেন, বাকি যেটুকু সমস্যা সব আশা করি ঠিক হয়ে যাবে। পরের বার জন্মদিনটা ইচ্ছে আনন্দে কাটুক, বাংলাদেশে কাটুক। সবাই ভালো থাকবেন।